বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই আপুরা, স্বাগতম তোমাদেরকে আমাদের আজকের ক্লাসে। আমাদের আজকের ক্লাসের নতুন অধ্যায় শুরু হচ্ছে, জুলজির 10 অধ্যায়। এরপরে তোমাদের আসলে আর বাকি আছে দুটা অধ্যায়। একটা হচ্ছে বোটানির 10, বোটানির 12 আর জুলজির 12। হ্যাঁ, তাহলে তোমাদের ফুল সিলেবাসও শেষ। আচ্ছা, কালকে সময় আছে, কালকে পর্যন্ত পরীক্ষার সময় আছে, দিয়ে দিও। তো খুবই ভালো লাগছে যে আর মাত্র 3টা অধ্যায় হলে তোমাদের এই শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো শেষ। তো আসো দেখি এই অধ্যায়টা আমরা শুরু করি। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এর পরে যে দুটো অধ্যায় আছে, মানব, একটা প্রাণী বিজ্ঞানের আছে প্রাণীর আচরণ। এটা অধ্যায় লেস ইম্পর্টেন্ট, এটা থেকে প্রশ্ন একবার না দুইবার আসছিল এই গত 5-7 বছরে। কিন্তু পরিবেশ বিস্তার সংরক্ষণ, যেটা বোটানির 12 অধ্যায়, ওইটা মোটামুটি আসছে বেশ কয়েকবার। একবার তো ওখান থেকে 4টা কোশ্চেন আসছে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো ওইটা ভালো করে পড়তে হবে। আর এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ বলতে অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এইটা হচ্ছে মেডিকেলের প্রাণ। ইমিউনিটি মানে রোগ প্রতিরোধ ক্ষমতা। তো রোগ প্রতিরোধ নিয়েই তো মেডিকেল সায়েন্স, তাই না? তো মেডিকেলের জন্য এবং অ্যাডমিশনের জন্য, দুটার জন্য এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ। ইনফ্যাক্ট মেডিকেলে গেলেও তোমরা এই এই চ্যাপ্টারটা পুরোটাই আবার পড়বা, শুধু ওই যে ইংলিশে। তো আসো দেখি। প্রথমে, দেহের ভিতরে এবং বাইরে রোগ জীবাণু ধ্বংসের এক জটিল ব্যবস্থাপনা রয়েছে, যেটা ইমিউন তন্ত্র নামে পরিচিত। ইমিউন সিস্টেম, হ্যাঁ, আমাদের ইমিউন সিস্টেমে অনেক অঙ্গই আছে, তারা আমাদেরকে শরীরের বাইরে থেকে বা শরীরের ভেতর থেকে রক্ষা করে চলছে, রক্ষা করে যাচ্ছে। ঠিক আছে, আমাদের কারো ইমিউনিটি দুর্বল হলে আমরা সাধারণত টিকা নিয়ে সেটা সবল করি, ঠিক যেমন করোনার সময় আমরা ভ্যাকসিন নিয়েছিলাম। ওকে, আচ্ছা, এখানে কিছু ছবি আছে। তোমরা কি বলতে পারবে এটা কি? আমি জানি তোমরা কি বলবা, তবে কেউ কি ধারণার বাইরে গিয়ে বলতে পারো এটা কি জিনিস? ভেরি গুড, রাহি ঠিক বলছো। এটা হচ্ছে স্প্লিন। মাশাআল্লাহ, তোমরা কেউ কিডনি বলো না, এই জন্য আমি খুশি। ঠিক আছে, তো স্প্লিন হচ্ছে আমাদের প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী একটা অঙ্গ। এটা কি, কেউ বলতে পারবা? আচ্ছা, পিলা, তাই না? স্প্লিনের বাংলা নাম পিলা, প্লিহা বলা হয়। হ্যাঁ, এটা থাইমাস। ভেরি গুড, থ্যাংক ইউ। এটা হচ্ছে থাইমাস, এটা আমাদের শ্বসন তন্ত্রের উপরে আছে। হুম। আচ্ছা, আর কি বোঝাচ্ছে? এটা তো অস্থি মজ্জা বোঝাচ্ছে, এটা ভিলাস বোঝাচ্ছে, মাইক্রোভিলাই। না বাবা, এটা থাইরয়েড গ্রন্থি না, এটা হচ্ছে থাইমাস গ্রন্থি। হ্যাঁ, থাইরয়েড গ্রন্থিটা একটু প্রজাপতি আকৃতির হবে। এটা আমাদের কোন অংশ বোঝাচ্ছে? কোলন। হুম, কোলন। আর এটা এই জায়গাটা, এটা দিয়ে কি বোঝাচ্ছে বলো তো দেখি, কেউ বুঝতে পারছো এটা? এই ছবিটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে এই জায়গাটা দিয়ে? মুখ গহ্বর তো দেখা যাচ্ছে, বাট প্রতিরক্ষায় মুখ গহ্বরের তেমন কোনো ভূমিকা নাই। এটা হচ্ছে টনসিলাইটিস, না টনসিল অ্যাকচুয়ালি। হ্যাঁ, মানে এখানে টনসিল বোঝানো হচ্ছে, যেটা আমাদের প্রতিরক্ষায় সহায়তা করে। সেটার প্রদাহ হলে গিয়ে সেটা টনসিলাইটিস বলি আমরা। মার্শাল্লাহ, তোমরা খুব সুন্দর আইডেন্টিফাই করতে পারছো। মেডিকেলে গিয়েও তোমরা খুব সহজেই সবকিছু বুঝে যাবে। হ্যাঁ, মেডিকেলের পড়া কিন্তু একটু বুঝতে হয়, এতটাও ইজি না। গেলাম আর হয়ে গেল। আচ্ছা, আসো ইমিউনিটি ও ইমিউনোলজি এটাতে আসি। ইমিউনোলজির বাংলা হচ্ছে অনাক্রম্যতা বিজ্ঞান। ইমিউনিটির বাংলা হচ্ছে অনাক্রম্যতা। ইমিউনিটি কথাটাই সহজ, হ্যাঁ, প্রতিরক্ষা। অনাক্রম্যতা হচ্ছে ইমিউনিটির বাংলা, বেশ কঠিন হয়ে গেছে বাংলাটা। তো যাই হোক, অনাক্রম্যতা বিজ্ঞান বা ইমিউনোলজি, এটাতে আমরা ইমিউনিটি নিয়ে পড়াশোনা করি। যে জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে, বহিস্থ রোগ জীবাণু, এটাকে প্যাথোজেনও বলা হয়। ঠিক আছে, প্যাথোজেন বা জীবাণু। এরপরে আমরা চলে আসব ইমিউন তন্ত্রের অঙ্গসমূহ এটা পড়তে। তো ইমিউন তন্ত্র বা অনাক্রম্যতন্ত্রের অন্তর্গত অঙ্গসমূহ, এটা আসলে কি, এটা আমরা একটু দেখি আসো।
আচ্ছা, তো আমাদের শরীরে যে অঙ্গগুলো নিয়ে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের এই অঙ্গসমূহ, ইমিউনতন্ত্রের অঙ্গসমূহ, ওদেরকে বলা হয় লিম্ফয়েড অঙ্গ। এই যে লিম্ফয়েড অঙ্গ নাম বলা হয় কারণটা কি? কারণ তারা মেইনলি লিম্ফোসাইট তৈরি করে। আর লিম্ফোসাইট কি তৈরি করে, কেউ বলতে পারো? কেন এখানে আমরা লিম্ফোসাইটকে পাচ্ছি? আরো অন্য অনেক শ্বেত রক্তকণিকা আছে, তারা কেন এখানে নাই? কেন লিম্ফোসাইট উৎপন্ন করা অঙ্গসমূহকে প্রতিরক্ষার আহ অঙ্গ বলা হচ্ছে? না, লসিকার সাথে এটার সম্পর্ক নাই। এটাতে অ্যান্টিবডির সম্পর্ক আছে, হ্যাঁ। লিম্ফোসাইট থেকে অ্যান্টিবডি তৈরি হয় ভাইয়া। আর অ্যান্টিবডি হচ্ছে প্রতিরক্ষার প্রধান অস্ত্র। ঠিক আছে, তাহলে লিম্ফয়েড অঙ্গতে লিম্ফোসাইট তৈরি হয় বা লিম্ফোসাইট জমা থাকে, এবং সেই লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে, যেটা আমাদেরকে সুরক্ষিত রাখে। এই জন্য প্রতিরক্ষার অঙ্গসমূহকে লিম্ফয়েড অঙ্গ বলা হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এখন আসি আমরা লিম্ফয়েড অঙ্গ কারা। আগের 10টা আছে, 10টার নাম পড়ে পা। থাইমাস গ্রন্থি, অ্যাডেনয়েড গ্রন্থি, অ্যাপেন্ডিক্স, রক্তনালী সমূহ, অস্থিমজ্জা, প্লিহা, টনসিল, লসিকা গ্রন্থি, লসিকা নালী, পেয়ার প্যাচ। বুঝে বুঝে পড়লে মুখস্থ করার দরকার নেই। মেডিকেলে এরকম আসতে পারে নিচের কোনটি লিম্ফয়েড অঙ্গ না। কিডনি দেওয়া থাকতে পারে, অগ্ন্যাশয় দেওয়া থাকতে পারে, যকৃৎ যকৃৎ দেওয়া থাকতে পারে। হুম। তো আসো দেখো, থাইমাস তোমরা জানো যে এই যে গলার ঠিক নিচে শ্বাসনালীর উপরে একটা গ্রন্থি থাকে, নাম হচ্ছে থাইমাস গ্রন্থি। রক্ত সঞ্চালন অধ্যায়ে তোমরা পড়েছো। এটা শ্বাসনালীর পেছনে অবস্থান করে। এবং এটা এটা হচ্ছে অস্থায়ী একটা গ্রন্থি। বড় মানুষের এটা থাকে না, ছোট মানুষদের থাকে। বড় মানুষদের না থাকার কারণ হিসেবে বলেছিলাম যে ছোট মানুষের বুদ্ধিশুদ্ধি কম, অনেক জীবাণু তাদের অজান্তেই শরীরে প্রবেশ করে, তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ব্যাপারটা বোঝে না। হয়তোবা মাটি ধরতেছে, মাটিতে খেলতেছে, মাটি তুলে মুখে দিচ্ছে। বড় হলে তো মানুষ সচেতন হয়, বোঝে। তো ছোটদের ইমিউনিটি দুর্বল, তাদের জীবাণুর এক্সপোজ হওয়ার পসিবিলিটি বেশি, এই জীবাণুতে থাকার সম্ভাবনা বেশি। বড়দের এটা কম। এই জন্য ওদের স্ট্রং ইমিউনিটির জন্য এক্সট্রা কিছু অঙ্গ লাগবে, যেমন থাইমাস। যখন তুমি বড় হচ্ছ তখন তুমি বুঝতেছো ফুচকা খাওয়া ঠিক না, ফুচকা খাইলে জীবাণু ঢুকবে শরীরে। তো তুমি তখন খাচ্ছ না। বাস্তবে তো তা হয় না। তো শরীর ভাবতেছে যে এখন আমার এই থাইমাস গ্রন্থির আর লাগবে না, কারণ আমার বডি সচেতন হয়ে গেছে, বুদ্ধি শুদ্ধি হয়েছে তার। এখন সে আর জীবাণু প্রবেশ করতে আহ, প্রবেশ করার সুযোগ আছে যে যে কাজগুলোতে, সেগুলো আর করবে না। তাই জন্য সে থাইমাস গ্রন্থিকে আস্তে আস্তে বিলুপ্ত করে দেয়। তো থাইমাস গ্রন্থি টি কোষ তৈরি করে, যেটা প্রতিরক্ষার একটা গুরুত্বপূর্ণ কোষ। টি কোষের পরিচয় এখনো তোমরা কিছুই বুঝবা না, সামনে আছে তখন বুঝবা। তো প্রথমেই দেখলাম আমরা থাইমাস গ্রন্থি, এরপর আসে অ্যাডেনয়েড গ্রন্থি, নাসিকা নালীর পেছনে অবস্থিত। এই যে এইটুকু জায়গা, এটা আসলে তোমাদের এই ছবিতে দেখাটা টাফ। হ্যাঁ, অ্যাডেনয়েড গ্রন্থি আসলে বেশ ছোট গ্রন্থি তো, অ্যাডেনয়েড গ্ল্যান্ড। তাই আসলে এটা আসলে ওভাবে খুঁজে পাওয়া টাফ। তো দেখো, অ্যাডেনয়েড গ্রন্থি ফুলে গেলে আহ ইয়ে হতে পারে। ওটাইটিস মিডিয়া, তারপর হচ্ছে সাইনোসাইটিস, এগুলো হতে পারে। এগুলো তোমরা পড়েছো পঞ্চম অধ্যায়ে, তাই না? এই হচ্ছে, তাহলে এটা স্ট্রাকচার গুলো বুঝতে পারতেছো? এটা আমাদের জিহ্বা। হ্যাঁ, এটা আমাদের জিহ্বা। এটা হচ্ছে উপরের তালু, হার্ট প্যালেট। এটা হচ্ছে নাসা গহ্বর, নাসা নালী, নাসা রন্ধ্র। এই জায়গায় হচ্ছে অ্যাডেনয়েড গ্রন্থি, বডির ভেতরে, বাইরে থেকে দেখার উপায় নেই। তো অ্যাডেনয়েড গ্রন্থি ফুলে গেলে কখনো কখনো কানে ব্যথা হয় বা শ্বাসনালীতে ইনফেকশন হতে পারে। এটাও একটা
প্রতিরক্ষার অঙ্গ, অ্যাডেনয়েড গ্রন্থি। আচ্ছা, দুটি গ্রন্থি। থাইমাস কিন্তু একটাই, অ্যাডেনয়েড আছে দুইটা। অ্যাপেন্ডিক্স চেনো তোমরা? আমাদের বৃহদন্ত্রের সিকাম অংশের সাথে লাগানো গঠন অ্যাপেন্ডিক্স। তোমরা জানো যে অ্যাপেন্ডিক্স কিছু করে না, অ্যাপেন্ডিক্স নিষ্ক্রিয় অঙ্গ। বিজ্ঞানীরা মনে করে এটা কিছু অ্যান্টিবডি তৈরি করে। অ্যান্টিবডি তো অনেকেই তৈরি করে, তাই অ্যাপেন্ডিক্স না থাকলেও খুব বড় প্রবলেম হয় না, যেহেতু অ্যান্টিবডি অনেকেই তৈরি করে। কিন্তু একেবারে নিষ্ক্রিয় অঙ্গ কোনো কাজ করে না, এটা তো আসলে বলা যায় না, তাই না? কিছু তো করে সে, এমনি এমনি তো থাকে না। হ্যাঁ, এই জায়গাগুলোতে লিম্ফোসাইট থাকে, তাই ওখানে অ্যান্টিবডি তৈরি হয়। আবার রক্তনালী সমূহ, তোমরা জানো যে রক্তে তো লিম্ফোসাইট থাকেই, সেখান থেকেও অ্যান্টিবডি তৈরি হয়। অস্থি মজ্জা বা বোন ম্যারো, অস্থি মজ্জা থেকে তো প্রচুর রক্তকণিকা তৈরি হয়, সেই রক্তকণিকা থেকেও তো অ্যান্টিবডি তৈরি হয়। তাহলে পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে অস্থি মজ্জাও একটা লিম্ফয়েড অঙ্গ। ঠিক আছে। আচ্ছা, তাহলে লিম্ফয়েড অঙ্গ আমরা পাঁচটার নাম পড়লাম: থাইমাস, অ্যাডেনয়েড, অ্যাপেন্ডিক্স, রক্তনালী, অস্থিমজ্জা বা বোন ম্যারো। এরপর আরো কিছু নাম আছে, যেমন প্লিহা বা ইমিউনোলজিক্যাল ফিল্টার। আমরা ক্লাসের শুরুতেই যে ছবিটা দেখলাম কিডনির মতো দেখতে, ওইটা হচ্ছে প্লিহা, তাই না? আচ্ছা, আজকে বাংলাদেশের খেলা হইতেছে, মাঝে মাঝে টেস্ট স্কোরটা দেখতেছি। আচ্ছা, যাই হোক, তো তারপরে আসো, তাহলে প্লিহাকে বলা হচ্ছে ইমিউনোলজিক্যাল ফিল্টার কেন? কারণ এটা রক্ত পরিশোধন করে। রক্তের মধ্যে যদি কোনো দূষিত উপাদান থাকে, তাহলে এটা পরিশোধন করে রক্তকে পিউরিফাই করে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো, অন্যগুলা লাগবে না। এটা দেখো, এটা দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি, তাহলে এটা তো লাগবে। দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি হচ্ছে এটা। পাশে টনসিল। টনসিল তোমরা দেখেছো? টনসিল থাকে আমাদের গলার দুই পাশে দুটা। এনকেসেল কি, আমরা আসছি ভাই একটু, সামনে ওগুলা আছে, হ্যাঁ তখন দেখবো না। আচ্ছা, তো টনসিল কি, যে তোমরা কিছু ঠান্ডা খাইলে গলা ব্যথা হয় আর বলো যে আমার টনসিল হয়েছে। আসলে ভাই টনসিল হয় না, টনসিল আমাদের আছে। টনসিলে প্রদাহ হতে পারে, হ্যাঁ, যেটাকে আমরা বলি টনসিলাইটিস। ঠিক আছে। তো টনসিল আছে দুইটা, এটা মনে রাখবো। ওকে। টনসিল এই গলায় থেকে কি করে, আমাদেরকে প্রোটেকশনের জন্য হেল্প করে, আমাদের প্রোটেকশনের জন্য হেল্প করে। ঠিক আছে। তারপরে ব্যাপারটা এরকম যে, ধরো তুমি আইসক্রিম খেয়েছো বা ঠান্ডা খাবার খেয়েছো, তোমার টনসিল ফুলে গেছে কেন? কারণ টনসিল আসলে চাচ্ছিল তোমাকে বাঁচানোর, ও ঠান্ডাটাকে শত্রু মনে করতেছে, কিন্তু আটকাইতে পারে নাই, তাই সে চিলাচিলি করতেছে, টনসিলাইটিস হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, ওকে। এরপরে আসো, লসিকা গ্রন্থি। তো শরীরে তো ভাই অনেক লসিকা গ্রন্থি আছে, এই যে দেখছো, লিম্ফ নোড, লসিকা পর্ব, এই সব লসিকা পর্ব, ঘুরে ফিরে লসিকা গ্রন্থি, লসিকা পর্ব, এরা কিন্তু প্রচুর ইমিউনিটি দেয় আমাদেরকে, হ্যাঁ। ঠিক আছে। এরপরে আসো, লসিকা গ্রন্থি হলো, এরা কিরকম, ছোট সিম আকৃতির গ্রন্থি। আচ্ছা, লসিকা নালী, এরাও আছে। পেয়ার প্যাচ, এটা তোমাদের জন্য একটু অপরিচিত। সেটা হচ্ছে যে ক্ষুদ্রান্ত্রে বিশেষ ধরনের লসিকা টিস্যু। তো তোমরা জানো যে স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত্র, এটাতে বেশ কিছু টিস্যু থাকে। তো এক ধরনের ওইখানেই থাকা এক ধরনের লসিকা টিস্যু, ওই পেয়ার্স নামের এক সায়েন্টিস্ট এটা আবিষ্কার করেছেন, তাই এটাকে পেয়ার প্যাচ বলা হয়। ঠিক আছে। আচ্ছা, তো এই হলো 10টা অঙ্গ, যারা আমাদের কি নামে পরিচিত, লিম্ফয়েড অর্গান বা লিম্ফয়েড অঙ্গ নামে পরিচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মনে রাখতে হবে, আহ, এই যে ইমিউনোলজিক্যাল ফিল্টার বলা হয় কোনটাকে,
প্লীহাকে। দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটা? প্লীহা বা স্প্লিন। এরকম প্রশ্নগুলো বেশি আসে, সবচেয়ে বড়, একমাত্র যেটা, সেগুলো বেশি আসে। ঠিক আছে। আচ্ছা, এরপর আসো, এবার আমরা পড়বো কোষ সময়। যে তোমরা এই কোষগুলোর নাম চিনতে পারছো না, এগুলো আমরা এখন পড়বো। আসো, এগুলো দেখি। হ্যাঁ, অনাক্রম্যতার কোষসমূহ এবং এদের উৎপাদ। এই যে ক্লাসে আছে। ঠিক আছে। তো ভাইয়া, অনাক্রম্যতার কোষ কারা? ইমিউনিটিতে যে কোষগুলা ভূমিকা রাখে তারাই। এরকম কিছু কোষের নাম আগে দেখে নাও। লিম্ফোসাইট আছে। হুম, এরপরে লিম্ফোসাইট আবার কয়েক রকমের হয়। এরপরে আছে মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট। এরপরে আছে দানাদার বা গ্রানুলার লিউকোসাইট। তোমরা পড়েছো দানাদার লিউকোসাইট কারা, ইওসিনোফিল, বেজোফিল, এগুলো। মাস্ট কোষ, অনুচক্রিকা, ডেনড্রাইটিক কোষ। এই কয়েকটা কোষ, এরা হচ্ছে প্রতিরক্ষায় অংশগ্রহণকারী কোষ। তাহলে নামগুলা কি ভাই দেখো, ডেনড্রাইটিক কোষ, অনুচক্রিকা মানে প্লেটলেট, এটার নাম তোমরা শুনেছো আগে। মাস্ট কোষ, এটা নতুন। দানাদার গ্রানুল বা গ্রানুলার লিউকোসাইট মানে দানাদার শ্বেত রক্তকণিকা, যাদের শেষে ফিল আছে, যেমন নিউট্রোফিল, ইওসিনোফিল, বেজোফিল, এরাও প্রতিরক্ষায় অংশগ্রহণ করে। মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট চিনবো আমরা, এরা কারা। তো এই হচ্ছে আমাদের ইয়েগুলোর নাম, প্রতিরক্ষায় অংশগ্রহণকারী কোষগুলোর নাম। প্রথম থেকে দেখি, লিম্ফোসাইট, এটা হচ্ছে অনাক্রম্যতন্ত্রের প্রধান কোষ, কারণ অ্যান্টিবডি এখান থেকেই তৈরি হয়। হুম, এটা হচ্ছে প্রধান কোষ। এটা এখান থেকে তৈরি হয়। কোথা থেকে এটা উৎপত্তি লাভ করে? অস্থিমজ্জা। সব রক্তকণিকায় অস্থিমজ্জা থেকে উৎপত্তি লাভ করে। সেভাবে লিম্ফোসাইটও অস্থিমজ্জা থেকে উৎপত্তি লাভ করে, এবং অস্থিমজ্জা থেকে উৎপত্তি লাভ করার পরে সে থাইমাস এবং অস্থিমজ্জাতেই ম্যাচিউর হয়। এই জন্য এটা বলেছে বর্ধিত হয়, এর দরকার নেই। দেহে প্রবাহমান রক্তের শ্বেত রক্তকণিকার 20% থেকে 40%, এবং লসিকা লসিকা নামের যে তরলটা আমাদের বডিতে থাকে তার 99% হচ্ছে লিম্ফোসাইট। নর্মালি রক্তের 20 থেকে 40%, হ্যাঁ 20%ও নর্মাল, 25, 30, 35 সেগুলো নর্মাল। আর 99% হচ্ছে লিম্ফের এই লিম্ফোসাইট। হ্যাঁ, লিম্ফোসাইট লিম্ফেই বেশি থাকে, এই জন্যই ওর নাম লিম্ফ বা লসিকা। লসিকার নাম কেন লসিকা? কারণ লসিকা নামের যে তরল আমাদের বডিতে থাকে সেখানে প্রচুর পরিমাণে লিম্ফোসাইট থাকে। আচ্ছা, এরপর আসো, আহ, ধরন অনুযায়ী এরা দুই প্রকার বলা হয়। তোমাদের রক্ত চ্যাপ্টারে কয় প্রকার ছিল? 2 প্রকার না 3 প্রকার বলো তো? রক্ত চ্যাপ্টারে কিন্তু 3 প্রকার দেওয়া ছিল। আমার মনে হয় তোমরা 3 প্রকারই দিতে পারো। হ্যাঁ, 3 প্রকারটাই বেটার। আচ্ছা, তো কি কি? এই যে টি সেল, এরপরে বি সেল, এরপরে প্রাকৃতিক মারণ কোষ বা ঘাতক কোষ বা ন্যাচারাল কিলার সেল বা এনকে সেল। এই নামটাই তুমি তখন জিজ্ঞাসা করলা। তো এনকে সেল মানে ন্যাচারাল কিলার সেল। আসো দেখবো না ওটা কি। প্রথমেই দেখো টি কোষ। এদের নাম কেন টি কোষ হয়েছে? কারণ আহ, এরা লিম্ফোসাইট, এরা অস্থিমজ্জায় তৈরি হয়, হয়ে এরা থাইমাসে এসে ম্যাচিউর হয়। যেহেতু এরা থাইমাসে এসে ম্যাচিউর হয়, তাই এদের নাম টি লিম্ফোসাইট দেওয়া হয়েছে। থাইমাসে বর্ধিত হয় বলে এদের টি কোষ বলে। অনেক প্রকার আছে। হুম, এরা মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটের সাথে সংযোগ রক্ষা করে। মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট কথাটাকে সহজ করে বোঝার ট্রাই করো। মনো মানে এক, নিউক্লিয়ার মানে নিউক্লিয়াস। এক নিউক্লিয়াস যুক্ত ফ্যাগোসাইট, যেসব কোষ ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাদেরকে ফ্যাগোসাইট বলে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু খেয়ে ফেলে যেসব কোষ, তাদেরকে ফ্যাগোসাইট বলে। হ্যাঁ, আচ্ছা, ওকে। তো দেখি তাহলে, আহ টিকোষ, এটা থাইমাসে ম্যাচিউর হয় তাই এটার নাম টিকোষ, এবং এটা মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটোসের সংযোগ করে। অন্তর্নিহিত অ্যান্টিজেন ধ্বংসে ফ্যাগোসাইটকে সহায়তা করে। ওর কি কাজ এটা একটু পরে আবার আছে। এদের, এরা যেহেতু দেখো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার জন্য ফ্যাগোসাইটকে হেল্প করে, তাই এদের নাম হেল্পার টি সেল। অনেক ধরনের টি সেলের মধ্যে একগুলো সেল কি করে, তারা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়
শ্বেত রক্তকণিকাকে সে ফ্যাগোসাইটোসিস করে কে তোমরা জানো, ওই যে ম্যাক্রোফেজ বা মনোসাইট আর নিউট্রোফিল, এরাই তো ফ্যাগোসাইটোসিস করে, তাই না? তো ওদেরকে সহায়তা করে এরা, তাই এদেরকে বলা হচ্ছে সুন্দর, এরা হলো সাহায্যকারী কোষ, এরা হলো প্রথম ধরনের সাহায্যকারী কোষ। হ্যাঁ, ওকে। তো প্রথম ধরনের সাহায্যকারী কোষ টি কোষ। আর আরো এক ধরনের টি কোষ আছে। হুম, ওরা হচ্ছে দ্বিতীয় সাহায্যকারী টি কোষ, কারণ ওরা বি কোষকে হেল্প করে, বি কোষকে অ্যান্টিবডি তৈরিতে হেল্প করে। তো তার আগে যে জানাই রাখি, এই যে বি কোষ, এরা অ্যান্টিবডি উৎপাদনের কারখানা হিসেবে পরিচিত। তার মানে তোমরা যে বহুল নাম শুনেছো অ্যান্টিবডি, অ্যান্টিবডি, আমাদের শরীরের অ্যান্টিবডি, সেই অ্যান্টিবডিটা তৈরি হয় বি কোষ নামের একটা কোষ থেকে। অ্যান্টিবডি কিন্তু কোষ না ভাই, এটা এক ধরনের প্রোটিন। হ্যাঁ, এটা এক ধরনের প্রোটিন, যে প্রোটিনটা জীবাণু ধ্বংস করতে পারে। তো অ্যান্টিবডি বি কোষ থেকে তৈরি হয়, সেই বি কোষ আবার এক ধরনের লিম্ফোসাইট। তাহলে আমরা আসতে পারি এরকম যে লিম্ফোসাইট থেকে বি কোষ তৈরি হয়, সেই বি কোষ থেকে অ্যান্টিবডি তৈরি হয়, এবং এই বি কোষকে অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করে এই টি কোষ। তাই এই ধরনের টি কোষকে বলা হয় দ্বিতীয় সাহায্যকারী টি কোষ। হেল্পার টি সেলের একটা টাইপ ফ্যাগোসাইটোসিস হেল্প করে, আরেকটা টাইপ অ্যান্টিবডি তৈরিতে হেল্প করে। এদের যথাক্রমে TH1 TH2 দিয়ে চিহ্নিত করা হচ্ছে, যে হেল্পার সেল 1 আর হেল্পার টি সেল 2। আরেক ধরনের টি কোষ আছে, ওরা ওরা কাউকে হেল্প করে না, ওরা ওরা জন্ম হয়েছে ওদের বিধ্বংস করার জন্য, হিটলার টাইপের, যাকে দেখে মেরে ফেলে। এরা কোষ বিধ্বংস প্রক্রিয়ায় কোষকে মেরে ফেলে। এদেরকে বলা হয় সাইটোটক্সিক টি সেল। সাইটোটক্সিক কথাটার অর্থ হলো কোষের জন্য বিষাক্ত, এরকম জিনিসকে বলা হয় সাইটোটক্সিক। এই টি সেলগুলো কোষের জন্য মারাত্মক বিষাক্ত, যদি কোনো কোষের কাছে যায় ওই কোষকে ধ্বংস করে দিতে পারে। তাহলে এই ছিল ভাই টি সেলের পরিচয়। দেখো খুব সহজ কথা। টি সেল একটা লিম্ফোসাইট, এক ধরনের লিম্ফোসাইট রক্তকণিকা, ওয়ান কাইন্ড অফ শ্বেত রক্তকণিকা। এবং যেহেতু এটা থাইমাসে ম্যাচিউর হয়, তাই এটার নাম থাইমাসের টি থেকে টি সেল দেওয়া হয়েছে। টি সেল আছে 3 প্রকার: হেল্পার 1 টি সেল, হেল্পার 2 টি সেল, আর সাইটোটক্সিক টি সেল। হেল্পার 1 টি সেল কি করে? অ্যান্টিবডি, সরি, ফ্যাগোসাইটোসিসে হেল্প করে। হেল্পার 2 টি সেল কি করে? অ্যান্টিবডি তৈরিতে হেল্প করে। আর 3 নম্বর টি সেল কি করে? ও সাইটোটক্সিক টি সেল নামে পরিচিত, ও কোষকে ধ্বংস করে দেয়। ও ওর ভেতরে থাকা বিষাক্ত রস দিয়ে কোষকে ধ্বংস করে দেয়। এই হলো আমাদের টি সেল। শেষ। এবার বি সেল, এটাও এক ধরনের লিম্ফোসাইট। অস্থিমজ্জায় এরা বড় হয়, বোন ম্যারোতে বড় হয়, এই জন্য এদের নাম বি সেল। হ্যাঁ, বোন ম্যারোর বি থেকে এই নামটা বি সেল আসছে। ও থাইমাসের টি থেকে টি আসছে, আর বোন ম্যারোর বি থেকে বি সেল আসছে। এরা প্রধানত অ্যান্টিবডি উৎপাদনকারী কোষ। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এরা প্রধানত অ্যান্টিবডি উৎপাদনকারী কোষ। এবং দেখো, আমরা একটু আগেই দেখলাম যে, ও আচ্ছা, সিরিয়ালটা আর একটু বড় আছে, আসো সেখান থেকে একটু দেখি। তোমাদেরকে আমি লিখে দিই, তোমরা চাইলে এই সিরিয়ালটা লিখে নিতে পারো। লিম্ফোসাইট, সেখান থেকে প্রথমে তৈরি হবে বি সেল। তৈরি তো হবে না, যে লিম্ফোসাইটের একটা প্রকারই হচ্ছে বি সেল। সেই বি সেল থেকে একটা কোষ তৈরি হবে, নাম তার প্লাজমা কোষ। প্লাজমা কোষ। এই প্লাজমা কিন্তু আমাদের রক্তের রক্তরসের প্লাজমা না, এই কোষের নামই প্লাজমা কোষ। ঠিক আছে, এটা আমাদের রক্তরস না, এটা প্লাজমা কোষই নাম। এবং এই প্লাজমা কোষ থেকে তৈরি হবে অ্যান্টিবডি। ঠিক আছে। তাহলে এখানে যে 1 নম্বরে লিম্ফোসাইট, এখান থেকে বি সেল, সেখান থেকে প্লাজমা কোষ, সেখান থেকে অ্যান্টিবডি, এভাবে অ্যান্টিবডি তৈরি হয়। ঠিক আছে, তাহলে বি কোষ সম্পর্কে মোটামুটি এগুলোই পড়া। এই যে, তাহলে বি সেল, সেখান থেকে প্লাজমা কোষ তৈরি হয়, প্লাজমা কোষ অ্যান্টিবডি তৈরির কারখানা হিসেবে কাজ করে। এক একটা প্লাজমা কোষ থেকে লক্ষ লক্ষ অ্যান্টিবডি তৈরি হতে পারে। তাহলে মনে রাখিও, অ্যান্টিবডি কিন্তু কোষ না, অ্যান্টিবডি হচ্ছে একটা
ওয়াই আকৃতির প্রোটিন। হ্যাঁ, তোমরা কি বলতে পারবা এই প্রোটিনটা কোন ধরনের, নামটা কি? অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন, এই যে বিভিন্ন প্লাজমা প্রোটিন, তার মধ্যে একটা প্রোটিন অ্যান্টিবডি তৈরি করে। কোন প্রোটিনটা অ্যান্টিবডি তৈরি করে মনে আছে? হ্যাঁ, গ্লোবিউলিন। গ্লোবিউলিন প্রোটিন অ্যান্টিবডি তৈরি করে। হ্যাঁ, এই জন্য আহ, এই অ্যান্টিবডিগুলো আরেক নাম ইমিউনোগ্লোবিউলিন, আইজি। ইমিউনো মানে প্রতিরক্ষা, গ্লোবিউলিন মানে প্রোটিন। তো প্রতিরক্ষায় অংশগ্রহণকারী প্রোটিনকে আমরা আইজি বা ইমিউনোগ্লোবিউলিনও বলি। ঠিক আছে, তাহলে দেখো, লিম্ফোসাইটের টি আর বি লিম্ফোসাইট বোঝা হলো। এরপর আমরা পড়ব প্রাকৃতিক মারণ কোষ বা ঘাতক কোষ। এরা বিশেষ ধরনের লিম্ফোসাইট, অনেকটা টি কোষের মতো, তবে এরা একটু ভিন্ন। এদের মধ্যে কিছু এনজাইম থাকে, সাইটোটক্সিন, পারফোরিন, গ্রানাইজাইম। এরা কি করে, সুনির্দিষ্ট কোষের আবরণীতে ছিদ্র সৃষ্টি করে। অর্থাৎ ধরো এটা একটা কোষ, এটা একটা ব্যাকটেরিয়া, এই দিক দিয়ে এনকে সেল যাচ্ছে। এনকে সেল সবসময় মেজাজ গরম তার। হ্যাঁ, ও হচ্ছে জল্লাদ নামে পরিচিত, মারণ কোষ, ঘাতক কোষ, ঘাতক। এর ভেতরে আছে আহ, অনেক বিধ্বংসী এনজাইম, লাইক সাইটোটক্সিন, পারফোরিন, গ্রানাইজাইম। পারফোরিন এনজাইম কি করে, পারফোরেশন করে দেয়। ইংলিশ পারফোরেশন শব্দটার অর্থ জানো? ইংলিশ পারফোরেশন মানে হলো ফুটা করে দেওয়া। তো এনকে সেল কি করবে, ফুটা করে দেবে। কোষ প্রাচীর, কোষ ঝিল্লি ফুটা করে দিবে, দিয়ে একে ধ্বংস করে ফেলবে। এভাবে প্রাকৃতিক মারণ কোষের জন্ম হয়েছে মেরে ফেলার জন্য। সে ন্যাচারালি যাকে পায় তাকে মেরে ফেলে। ও কাউকে বাঁচে না, কাউকে সাহায্য করে না। তার জন্মই হয়েছে মেরে ফেলার জন্য। ঠিক আছে, এখানে লেখা আছে দেখো, প্রাকৃতিক মারণ কোষের নামকরণের কারণ হলো কোষে বাস বিচারহীন ভাবে ভাইরাস ধ্বংস করার জন্য এরা সর্বদা প্রস্তুত থাকে। ঠিক আছে, ওকে। হুম, তাহলে এই ছিল তিন ধরনের লিম্ফোসাইট। এবার আমরা পড়বো মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট। তো বলছি ফ্যাগোসাইট কারা, যারা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কোষ ভক্ষণ করে তারা হচ্ছে ফ্যাগোসাইট। মনোনিউক্লিয়ার মানে এক নিউক্লিয়াস বিশিষ্ট। তো বলো, এই যে দুই ধরনের, যথা মনোসাইট এবং ম্যাক্রোফেজ, তোমরা বলো তো এখানে কি ভুল আছে না ঠিক আছে? মনো ফ্যাগোসাইট দুই রকম লিখেছে, মনোসাইট আর ম্যাক্রোফেজ। ঠিক ঠিক আছে। কি বলো তোমরা, ঠিক আছে না ভুল আছে? এই ভুলে গেছো ফ্যাগোসাইটোসিস কে কে করে? দুজন ফ্যাগোসাইটোসিস করে, সে তারা কারা? একটা নিউট্রোফিল, আরেকটা হচ্ছে ম্যাক্রোফেজ বা মনোসাইট। ম্যাক্রোফেজ বা মনোসাইট এবং নিউট্রোফিল, এরা হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে। তাহলে এখানে যেটা ভুল সেটা হচ্ছে, হয় এখানে মনোসাইট থাকবে, আর তাহলে এখানে নিউট্রোফিল থাকবে, অথবা ম্যাক্রোফেজ আর নিউট্রোফিল থাকবে। ঠিক আছে, দুজন একসাথে থাকবে না। তো তোমরা এই ম্যাক্রোফেজ কেটে দিয়ে নিউট্রোফিল লিখে নাও। মনোসাইট আর নিউট্রোফিল এই দুজন হলো ফ্যাগোসাইট কণিকা নামে পরিচিত। যেসব কোষ কোষ আহ, জীবাণু ভক্ষণ করে তাদেরকে আমরা ফ্যাগোসাইট বলি। ঠিক আছে, তো এখানে কিছু খুব ইম্পর্টেন্ট কথা আছে যেটা তোমাদের জন্য অনেক 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 ইম্পর্টেন্ট। দেখো, মনোসাইট আর ম্যাক্রোফেজের পার্থক্যটা কি ছিল? শ্বেত রক্তকণিকা হচ্ছে 5 রকমের: লিম্ফোসাইট, মনোসাইট, উম, অদানাদার শ্বেত রক্তকণিকা, নিউট্রোফিল, বেজোফিল, ইওসিনোফিল, দানাদার শ্বেত রক্তকণিকা। এই যে মনোসাইট, এই মনোসাইটটা আকৃতি একটু ছোট হয়। হ্যাঁ, তো ধরো আজকে আমাদের বাসায়
10টা মনোসাইট আছে, এবং মনোসাইটদেরকে বলা হলো যে বাবারা, তোমরা বড় হয়ে শত্রুর বিরুদ্ধে লড়াই করবা। মনোসাইটরা বলতেছে যে আমাদের যে সাইজ পিচি পিচি, আমরা কেমনে শত্রুর বিরুদ্ধে লড়াই করব? তখন মনোসাইটদেরকে বলা হলো তোমাদের সাইজ ছোট হলেও উম, আমরা তোমাদেরকে সাইজে বড় করব, তোমরা অনেক বড় হবা, এবং বড় হওয়ার পরে তারপরে তোমরা যুদ্ধে যাবা। তো এই মনোসাইট গুলা যখন ছোট সাইজ থেকে আস্তে আস্তে বড় সাইজের হয়, 5-6 গুণ বড় হয়, তখন তাদের নাম হয় ম্যাক্রোফেজ। এবং ম্যাক্রোফেজ মানে ট্রেনিং প্রাপ্ত সৈন্য, যারা জীবাণুকে ধ্বংস করে ফেলতে পারে। ঠিক আছে, ওকে। তো এইটাই হচ্ছে মনোসাইট আর ম্যাক্রোফেজের পার্থক্য। তোমরা বলো তো যকৃতের ম্যাক্রোফেজকে কি বলে? যকৃতের ম্যাক্রোফেজকে কি বলে? কাফার সেল, গুড। হ্যাঁ, তাহলে যে যকৃতের মনোসাইট, সেটাই জীবাণু ধ্বংস করার জন্য এখানে আসছে এবং বড় সাইজ হয়ে আছে, তাই এটাকে আমরা ম্যাক্রোফেজ বলছি। হ্যাঁ, তাহলে মনোসাইট আর ম্যাক্রোফেজ একই জিনিস। আজকের বাচ্চা মনোসাইট, কালকের দিনের বড় ম্যাক্রোফেজ। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে এক একটা কোষে, এক একটা অঙ্গে এই ম্যাক্রোফেজের এক একটা নাম থাকে। যেমন বিডিআর যারা, তারাও তো দেশের আহ, প্রতিরক্ষায় নিয়োজিত। আর্মি যারা, তারাও দেশের প্রতিরক্ষায় নিয়োজিত। পুলিশও প্রতিরক্ষায় নিয়োজিত। প্রতিরক্ষা না মানে সবাই আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত থাকে। এক একজন এক এক নামে পরিচিত এক এক জায়গায়, তাই না? ঠিক ঠিক এভাবে আমাদের শরীরেও ম্যাক্রোফেজ গুলো এক একটা অঙ্গে এক এক নামে পরিচিত। হ্যাঁ, এক একটা অঙ্গে এক এক নামে পরিচিত। যেমন যকৃতে ওর নাম কাফফার সেল বা কুফফার সেল, এটা তোমরা জানো। তারপরে যোজক টিস্যুর ক্ষেত্রে হিস্টিওসাইট। যোজক টিস্যু বলতে আমাদের শরীরে অনেকগুলো কানেকটিভ টিস্যু থাকে। কানেকটিভ টিস্যু মানে রক্ত, পেশি, সবাই কানেকটিভ টিস্যু। হ্যাঁ, তোমরা যোজক টিস্যু পড়বা। কানেকটিভ টিস্যু বা যোজক টিস্যু যেমন রক্ত, পেশি, কঙ্কালতন্ত্র, এরা অ্যাকচুয়ালি ওভারঅল যোজক টিস্যু নামে পরিচিত। ঠিক আছে, তো এখানকার ম্যাক্রোফেজ গুলাকে হিস্টিওসাইট বলে। এরপরে আসো অ্যালভিওলার ম্যাক্রোফেজ, বলো তো এটা কোথায় পাওয়া যায়? অ্যালভিওলার ম্যাক্রোফেজ কোথায় পাওয়া যায়? এটা পারবা তোমরা? হ্যাঁ, এটা ফুসফুসে পাওয়া যায়, গুড। অস্থির অস্টিওব্লাস্ট তোমরা পড়ে আসছো, তোমরা বলো তো অস্থির যে ম্যাক্রোফেজ সেটা কি অস্টিওব্লাস্ট? হাড়হাড্ডিতে যে ম্যাক্রোফেজ থাকে, জীবাণু ধ্বংসকারী উপাদান থাকে, সেটা কি অস্টিওব্লাস্ট? না, হ্যাঁ গুড, এটা হচ্ছে অস্টিওক্লাস্ট। এটা ঠিক করে কেটে লিখে নাও। অস্টিও, এটা ভুল আছে এখানে, অস্টিওক্লাস্ট। ঠিক আছে, ওকে। তাহলে অস্থির ম্যাক্রোফেজকে বলা হয় অস্টিওক্লাস্ট। আচ্ছা, এরপরে আবার ভুল লিখেছে। এরপরেরটাও ভুল। যকৃতের মেসেঞ্জিয়াল সেল না, যকৃতের তো হচ্ছে উম, কাফার কোষ, এটা তো আমরা আগেই পড়লাম। তো যকৃতের না, এখানে কি হবে কেউ বলতে পারবা? বৃক্ক, গুড। এখানে হবে বৃক্ক। ঠিক আছে, হুম। কিডনির কিডনির ম্যাক্রোফেজকে বলা হয় মেসেঞ্জিয়াল সেল। মস্তিষ্কের মাইক্রোগ্লিয়া, এটা ঠিক আছে। তাহলে এখানে দুটো ভুল আছে, এটা ঠিক করে না। অস্টিওক্লাস্ট হবে এখানে, বৃক্কের মেসেঞ্জিয়াল সেল হবে। তো এগুলো হচ্ছে আমাদের ম্যাক্রোফেজ। এরপরে আসো, বাকিগুলো লাগবে না। তো কোন জায়গায় কোন ম্যাক্রোফেজ কাজ করে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। এরপর আসো দানাদার বা গ্রানুলার লিউকোসাইট। দানাদার শ্বেত রক্তকণিকা 3 প্রকার আছে: নিউট্রোফিল, এওসিনোফিল, বেসোফিল। এরাও আমাদের প্রতিরক্ষায় ভূমিকা পালন করে, জীবাণু ধ্বংস করে। হ্যাঁ, নিউট্রোফিল তো ফ্যাগোসাইটোসিস করে, বেসোফিল হেপারিন ক্ষরণ করে, হিস্টামিন ক্ষরণ করে। উম, ত্বকের ল্যাঙ্গারহ্যান্সও ম্যাক্রোফেজ, ওটা এখানে দেওয়া নেই, পরে দেওয়া আছে, এই যে ত্বকে এবং মিউকাস পর্দায় ল্যাঙ্গারহ্যান্স কোষ থাকে, এটাও ম্যাক্রোফেজ। ঠিক বলছো। এরপর আসো মাস্ট কোষ। এটা এক ধরনের কোষ যারা ত্বক, নাক, জিহ্বা এই জায়গাগুলোতে থাকে, এবং এরা অ্যালার্জি সৃষ্টির জন্য দায়ী। বদমাইশ। ঠিক আছে, আচ্ছা তোমাদেরকে অ্যালার্জির ব্যাপারটা বলি।
কার কার অ্যালার্জি হয় বলো? কার কার অ্যালার্জি হয় এবং কিসে অ্যালার্জি হয় বলো তো দেখি। দেখি কয়েকটা পেশেন্ট পাওয়া যায় কিনা। যেমন আমি যখন ছোট ছিলাম, আমি তখন বেগুন খেতে পারতাম না। বেগুন ভাজি বলো বা বেগুনের তরকারি খেলে আমার ঘাড়, পিঠ, হাত একদম লাল হয়ে ফুলে উঠতো, আর অনেক চুলকাইতো। তো পরে মা তো আর বেগুন খাওয়ায় না, এখন খেতে পারি। ব্রয়লার মোরগ? কেন, ব্রয়লার মুরগি খাও না তুমি, রায়ান? আচ্ছা। চিংড়ি, সি ফুড, বেগুন। তাহলে সামিয়ারটা খুব ভালো রকমের অ্যালার্জি। আচ্ছা, ওরটা থেকে ধরি তাহলে। চিংড়ি মাছ খেলে ওর চোখ চুলকায়, লাল হয়ে যায়, অনেকের শরীর চুলকায়, লাল হয়ে যায়। এখানে আসলে ঘটনাটা কি ঘটতেছে? সামিয়ার শরীরের যে মাস্ট কোষ, এরা একটু বোকাশোকা। আচ্ছা, প্রতি বছর একবার হয় তাই না? আচ্ছা, এটার মেকানিজম যে কি? তো আসো, নর্মালি আমরা যখন খাবার খাই বা কোনো সময় ফুলের ঘ্রাণ নিলে বা অনেক সময় এরকম অ্যালার্জি হয়, এটার কারণটা কি আসো এক্সপ্লেন করি। ধরো আমি ইয়ে করলাম, চিংড়ি মাছ খাইলাম। চিংড়ি মাছ পরিপাক হয়ে আমার শরীরে কোষে কোষে রক্তে রক্তে ঘুরে বেড়াচ্ছে। আমাদের মাস্ট কোষগুলা, রক্তে থাকা বা এই বিভিন্ন অঙ্গে থাকা মাস্ট কোষগুলা হঠাৎ করে দেখতেছে, আরে এই চিংড়ি মাছের এই উপাদানটা, এটা তো আমার শত্রু, এটা কেন এখানে? শত্রু কিন্তু না, ও আসলে চিনে না, ওর একটু মাথায় প্রবলেম। আমাদের জন্য ভালো কোনটা, এটা আমাদের জন্য যে চিংড়ি মাছের ও নিউট্রিয়েন্ট গুলা ক্ষতিকর না, এটা মাস্ট কোষের মাথায় নাই। ও এটাকে শত্রু ভেবে বসে এবং হুদায় গিয়ে ওই চিংড়ির উপাদানগুলোর সাথে মারামারি করে। এবং যখন তোমার শরীরে কোথাও মারামারি হইতেছে, এটা তো তোমার শরীরে দেখা যাবে, তোমার তখন শরীরে জ্বালাপোড়া করবে, চুলকাবে। হ্যাঁ, এবং মাস্ট কোষ খুবই সিরিয়াস একটা ভাব নিয়ে একটা ঝামেলা তৈরি করে। এমন একটা ঘটনা ঘটায় যে এখানে কত শত্রু আসছে আপনারা কেউ দেখতেছেন না। হ্যাঁ, সবাই নিজ নিজ কাজে ব্যস্ত, কেউ শরীরের প্রতিরক্ষায় ব্যস্ত না, মানে সে একেবারে পুরা সচেতন ব্যক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। আদতে কিন্তু কারো কোনো টেনশন নাই, কারণ এটা আমাদের আহ শরীরের নর্মাল পুষ্টি উপাদান, এটা নিয়ে কারো কোনো টেনশন নাই। বাট মাস্ট কোষের হুদাই খুব হেডেক। হ্যাঁ, আপনারা কেউ দেখতেছেন না। আরেকজন আছে ইমিউনোগ্লোবুলিন ই, আরেকটা অ্যান্টিবডি, ও এরকম বোকা। তো এই যে সহজ সরল সাধারণ পুষ্টি উপাদানটাকে শত্রু ভেবে ওর সাথে গিয়ে ফাইট করতেছে, এটার কারণে অ্যালার্জি হচ্ছে। অর্থাৎ এটাকে আমরা এক ধরনের হাইপার সেন্সিটিভিটি বলি। হাইপার। তো এই হলো ঘটনা, এই জন্য অ্যালার্জি হয়। আচ্ছা, অণুচক্রিকা, তোমরা জানো যে অণুচক্রিকা সবচেয়ে ক্ষুদ্র রক্তকণিকা এবং ক্ষুদ্রতম কোষও বলে অনেকে। উম, এরা অস্থিমজ্জায় মেগাক্যারিওসাইট থেকে উৎপত্তি লাভ করে, এটাও জানো। এর প্রধান রাসায়নিক উপাদান প্রোটিন এবং ফসফোলিপিড। এরা কোষ প্রদাহ নিয়ন্ত্রণকারী যৌগ ক্ষরণ করে, ইনফ্লামেটরি মেডিয়েটর, অর্থাৎ ইনফ্লামেশন হচ্ছে এরকম উপাদান এরা ক্ষরণ করে এবং কোষের প্রতিরক্ষায় ভূমিকা রাখে। এখানে কিছু ছবি আছে, তোমরা দেখতে পাচ্ছ, ম্যাক্রোফেজ, মাস্ট কোষ, প্রাকৃতিক মারণ কোষ, এই যে তার এনজাইম গুলো, বেজোফিল, ইওসিনোফিল, নিউট্রোফিল। আচ্ছা, এদেরকে মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট বলার কারণ হচ্ছে, দেখো এদের নিউক্লিয়াস একটা খণ্ড, বড় খণ্ড, কিন্তু এই বেজোফিল, ইওসিনোফিলদের নিউক্লিয়াস কিন্তু খণ্ড খণ্ড বিশিষ্ট, কয়েক খণ্ড বিশিষ্ট। এই জন্য ওদের আরেকটা নাম দেওয়া হয় মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট। ঠিক আছে। আচ্ছা, আর এখানে কমপ্লিমেন্ট প্রোটিন, এটা এখনো তোমরা পড়ো নাই। ডেনড্রাইটিক কোষ, এটা দেখে তোমাদের কিসের কথা মনে পড়ে? মনে পড়ে আমরা নিউরন পড়েছিলাম, নিউরনের শরীরে একটা একজোন থাকে, তারপরে অনেকগুলা কি থাকে? ডেনড্রাইট থাকে, তাই না? হ্যাঁ, ডেনড্রন, 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 ওই ডেনড্রন বিশিষ্ট কোষগুলাকেই ডেনড্রাইটিক কোষ বলে। ডেনড্রন বিশিষ্ট কোষগুলাকেই ডেনড্রাইটিক কোষ বলে। ঠিক আছে। আচ্ছা,
এই যে অনেক দেখছো ডেনড্রনের মতো, তাই এদেরকে ডেনড্রাইটিক কোষ বলে। এখন ডেনড্রাইটিক কোষ আছে কি, যে ল্যাঙ্গারহ্যান্স কোষ, তারপরে ইন্টারডিজিটেটিং ডেনড্রাইটিক কোষ, এগুলো আর তোমাদের লাগবে না, এত কিছু দরকার নেই। তোমরা শুধু পড়িও এটা, যে ত্বকে এবং মিউকাস পর্দায় ল্যাঙ্গারহ্যান্স কোষ নামের কিছু কোষ থাকে, এরা আমাদের প্রতিরক্ষায় সহায়তা করে। ঠিক আছে, তো এই ছিল কোষের ঘটনা শেষ। তো এতক্ষণ যা পড়লাম এটার মধ্যে থেকে কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারো, না থাকলে 5 মিনিটের ব্রেক দেবো। এই প্রতিরক্ষায় অংশগ্রহণকারী অঙ্গসমূহ এবং প্রতিরক্ষায় অংশগ্রহণকারী কোষসমূহ। ঠিক আছে, ওকে, দেন আসো তাহলে। তো ঠিক আছে, আসো ব্রেকের পরে আমরা দেখি যে এই টি সেল আর বি সেলের মধ্যে যে পার্থক্য সেটা একটু দেখি। প্রথমেই একটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা একটু তোমাদেরকে বুঝতে হবে। টি সেল হচ্ছে ভাই কোষ নির্ভর ইমিউনিটি সৃষ্টি করে, আর বি সেল রস নির্ভর ইমিউনিটি সৃষ্টি করে। এটার মানেটা কি? মানেটা হচ্ছে যে টি সেল, যে হেল্পার টি সেল, সাইটোটক্সিক টি সেল, এরা কিন্তু সবাই কোষ, এবং এই কোষগুলাই জীবাণুকে ধ্বংস করে বা জীবাণু ধ্বংসে হেল্প করে। তাই এই পুরো ব্যাপারটা হচ্ছে কোষ নির্ভর ইমিউনিটি। আর বি সেল যেটা, সেটা কিন্তু অ্যান্টিবডি তৈরি করে, এবং অ্যান্টিবডি কোথায় থাকে? আমাদের রক্তে থাকে বা প্লাজমা রসে থাকে। যেহেতু অ্যান্টিবডি প্লাজমা রস বা প্লাজমা রক্তরসে থেকে আমাদের জীবাণুকে ধরে মেরে ফেলছে, তাই এটাকে আমরা বলছি রস নির্ভর ইমিউনিটি। রস নির্ভর ইমিউনিটির ইংলিশ নামটা ইম্পর্টেন্ট, এটাকে হিউমোরাল ইমিউনিটি বলে, তোমরা এখানেই লিখে নাও, হিউমোরাল ইমিউনিটি। ঠিক আছে, ওকে, আচ্ছা। এরপরে আসো, এরা থাইমাস গ্রন্থিতে পরিণতি লাভ করে, আর এরা বার্সাল লিম্ফয়েড অঙ্গে পরিণত করে, আসলে ওই বোন ম্যারো এবং ওখানে থাকা কিছু বিশেষ ধরনের অঙ্গকে বার্সাল লিম্ফয়েড অর্গান বলে, নাম এটা আর কি, হ্যাঁ। আচ্ছা, এরপরে টি কোষ কর্তৃক সরাসরি জীবাণু বা অ্যান্টিজেনের নিয়ন্ত্রণ ঘটে, আর এখানে প্লাজমা কোষ থেকে অ্যান্টিবডি তৈরি হয়ে তারপরে জীবাণুর নিয়ন্ত্রণ ঘটায়। হ্যাঁ, আচ্ছা, টিকোষ অনেক রকমের আছে, হ্যাঁ। কিলার টিকোষ, হেল্পার টিকোষ, সাপ্রেসর টিকোষ, মেমোরি টিকোষ। মেমোরি টিকোষ কি করে? তোমার যদি কোনো একটা অসুখ হয়, যে জীবাণু দিয়ে অসুখটা হলো, সেই জীবাণুটাকে চিনে রাখে। ভবিষ্যতে এই ধরনের জীবাণু যদি আবার শরীরে প্রবেশ করে, তাহলে দ্রুত ওকে মেরে ফেলার প্রস্তুতি গ্রহণ করতে পারে। তোমার শত্রুকে তুমি আগে থেকেই চিন্তা, এই ধরনের শত্রু তোমার বাসায় এর আগেও আক্রমণ করছে, ওকে যদি চিনে রাখতে পারো, তাহলে ওকে মারতে সুবিধা। ঠিক আছে, তো টি সেল এরকম বিভিন্ন প্রকার হতে পারে। আর বি সেল, এটা তো, এটা হচ্ছে এটারও মেমোরি কোষ থাকে, এখানেও অ্যান্টিবডির কোষগুলা চিনে রাখতে পারে যে এ ধরনের জীবাণুর বিরুদ্ধে আমরা এর আগেও অ্যান্টিবডি তৈরি করেছি। যেমন ওই যে তোমাদের অনেকেরই দেখবা চিকেন পক্স হয়, জলবসন্ত, গায়ে ফোড়া হয় গুটি গুটি সারা শরীরে, ত্বকে চুলকায়, এবং বলা হয় যে চিকেন পক্স একবার হবে, আর হবে না জীবনে। মানে ব্যাপারটা হচ্ছে কেন আর হবে না, কারণ ওই যে তোমার মেমোরি বি সেলগুলো, অ্যান্টিবডির কিছু সেল, এই চিকেন পক্সের যে ভাইরাস, ওটাকে বলে ভ্যারিসেলা জুস্টার ভাইরাস, এই ভাইরাসকে চিনে রাখে। ভবিষ্যতে যদি এই ভাইরাস আবার ঢোকে, তাহলে ওই অ্যান্টিবডিকে সাথে সাথে মেরে ফেলে। তাহলে এই টি সেল বি সেল দুজনেরই এই ক্ষমতা আছে মেমোরি তৈরি করে রাখা। ঠিক আছে, আচ্ছা। এরপরে এরা ক্যান্সার কোষ এবং প্রতিস্থাপিত টিস্যুর কোষ ধ্বংস করতে পারে। তা আমাদের শরীরে কিন্তু ভাই কোনো কোনো সময়, আচ্ছা, 2বার হয়েছিল। তোমার একটু এই সমস্যা আছে, কারো যে 2বার হবে না এমনটা না। সাধারণত মেমোরি সেল থাকলে একবারই হয়, অ্যাক্টিভ থাকলে। যদি কোনো কারণে মেমোরি সেলগুলো একটু ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তাহলে আবার হতে পারে, তবে এটা কম হয়। ঠিক আছে, আচ্ছা। তো আমাদের শরীরে ভাই মাঝে মধ্যে কোনো কোষ ক্যান্সারে রূপান্তর হতে পারে, অনিয়ন্ত্রিত কোষ বিভাজন করতে পারে, তখন ওই ক্যান্সার কোষগুলোকে ধ্বংস করার একটা ক্ষমতা আছে এই টি সেলের। ঠিক আছে, অর্থাৎ আমাদেরকে রক্ষা করে, ক্যান্সার থেকে আমাদেরকে রক্ষা করে। প্রতিস্থাপিত টিস্যুর কোষ, এটা হচ্ছে এরকম যে ট্রান্সপ্ল্যান্ট করেছো কোনো, ঠিক আছে, কোনো জায়গায়, একটা জায়গায় ক্ষত হয়েছিল, ওইখানে জায়গায় ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছে, ওই কোষগুলাকে রিজেক্ট করে দেওয়ার সময় এই টি কোষ ভূমিকা পালন করে। হুম। অনেক সময় শুনো না যে
অমুক জনে কিডনি নিচ্ছে, কিডনি ট্রান্সপ্লান্ট করেছে, এই ট্রান্সপ্লান্ট করা কিডনি সুইট করে নেই, রিজেক্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ওদেরকে আসলে এই টি কোষ গিয়ে ঝামেলা করে। বি কোষের এরকম কোনো সমস্যা নেই। হ্যাঁ, ক্যান্সার কোষ বা প্রতিস্থাপিত কোষ মানে ট্রান্সপ্লান্ট করা কোনো অর্গানের ওপর এদের তেমন কোনো ভূমিকা নাই। ওকে। তো দেহের প্রতিরক্ষা ব্যবস্থার উপর সাপ্রেসর টি কোষের অবদমনমূলক ভূমিকা আছে। সাপ্রেসর টি কোষ, সাপ্রেস করা মানে চাপায় রাখা। তো দেহের কোনো প্রতিরক্ষা ব্যবস্থায় কোনো জীবাণুকে অবদমিত করে রাখা, মাথার উপরে চাপ দিয়ে রাখা, যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, জীবাণুকে দমন করে রাখার ক্ষমতা আছে টি কোষের। সাপ্রেসর টি কোষ এটা করে যে জীবাণুকে দমিত করে রাখে, অবদমিত করে রাখে, মাথাচাড়া দিয়ে উঠতে দেয় না, অনেক বেশি বংশ বিস্তার করতে দেয় না। অন্যদিকে বিকোষ এরকম করে না, বিকোষ শুধু কি করে যে অ্যান্টিবডির মাধ্যমে জীবাণু ধ্বংস করে। হুম, এই হচ্ছে পার্থক্য। এরপরে আসো দেখি মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা। উম, প্রতিরক্ষা ব্যবস্থা দুই রকমের, অনির্দিষ্ট আর সুনির্দিষ্ট। অনির্দিষ্টকে বলা হয় নন স্পেসিফিক প্রতিরক্ষা, আর সুনির্দিষ্টকে বলা হয় স্পেসিফিক প্রতিরক্ষা। নন স্পেসিফিক অথবা স্পেসিফিক, এটা কিরকম ভাইয়া? যে ধরো তোমার বাসার দারোয়ান, ঠিক আছে, সে অন্ধ, অন্ধ দারোয়ান আছে তোমার বাসায় পাহারা দিতে। এখন অন্ধ দারোয়ান, তুমি বলে রাখছো যে কাউকে বাসায় ঢুকতে দিবা না। তো অন্ধ দারোয়ান দরজার সামনে বসে, যদি কেউ ঢুকতে চায় আটকায় ধরে, এ না যাওয়া যাবে না। তখন তোমাকে বলতে হয় আমি অমুক, আমি তোমার মালিক, আমি তোমার বাড়ির মালিক, আমাকে ঢুকতে দাও। তখন, ও স্যার, আচ্ছা ঠিক আছে স্যার, আপনি যান। তো ব্যাপারটা যখন এরকম যে এমন একজন প্রহরী আছে যে আসলে কাউকেই চেনে না, সবাইকে শত্রু মনে করে সবাইকে আটকায়, তখন এটা হচ্ছে অনির্দিষ্ট বা নন স্পেসিফিক প্রতিরক্ষা। আর সুনির্দিষ্ট হইতেছে একটা ভালো দারোয়ান যার চোখ আছে, দেখে। কাকে আটকাবে? অপরিচিত ব্যক্তিদেরকে আটকাবে। বাড়ির কর্তা, বাড়ির কর্তি, বাড়ির বাচ্চা কাচ্চা, এদেরকে তো আর আটকাবে না। তাহলে এই দারোয়ান চিনে কে জীবাণু, মানে কে শত্রু আর কে বাড়ির জন্য, বাড়ির স্থায়ী বাসিন্দা, তাদেরকে চেনে, শত্রুদেরকে ঢুকতে দেয় না, স্থায়ী বাসিন্দাদেরকে ঢুকতে দেয়। ঠিক এরকম আমাদের শরীরের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা যদি সবাইকে আটকায়, সবাইকে শত্রু মনে করে সবাইকে বাধা দেয়, তাহলে তারা হচ্ছে অনির্দিষ্ট বা নন স্পেসিফিক প্রতিরক্ষা। এরা যে কোনো রকমের অণুজীব বা যে কোনো রকমের জীবাণুকে প্রবেশে বাধা দান করে। ঠিক আছে। জীবাণু সুনির্দিষ্ট না, যে কোনো জীবাণুর বিরুদ্ধে এরা প্রতিরোধ গড়ে তোলে। কিন্তু সুনির্দিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা হচ্ছে এরকম যে তোমার শরীরে মনে করো টাইফয়েড হয়েছে, হ্যাঁ, টাইফয়েডের জন্য ওরা এক ধরনের অ্যান্টিবডি তৈরি করলো। এরপরে তোমার মনে করো কলেরা হয়েছে, কলেরার জন্য ওরা আরেক রকমের অ্যান্টিবডি তৈরি করবে, এটা একটু ভিন্ন। অর্থাৎ যেমন জীবাণু তেমন অস্ত্র, সুনির্দিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা। ওরা আগে জীবাণুকে আইডেন্টিফাই করে যে কে এটা, কে কলেরা, ডেঙ্গু না টাইফয়েড, কে এটা। ও যদি বলে হ্যাঁ ডেঙ্গু, ও আচ্ছা ডেঙ্গু, ঠিক আছে, তাহলে ডেঙ্গুকে মারার জন্য এই ধরনের অ্যান্টিবডি লাগবে। ঠিক আছে। তাহলে অনির্দিষ্ট বা নন স্পেসিফিক প্রতিরক্ষা ব্যবস্থা সবাইকে বাধা দেয়, আর সুনির্দিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা এরা সুনির্দিষ্ট জীবাণুকে অ্যান্টিবডি উৎপাদনের দ্বারা ধ্বংস করে। কলেরার জন্য যে অ্যান্টিবডি তৈরি হয়েছে সেটা দিয়ে টাইফয়েডের ব্যাকটেরিয়া মরবে না, আবার টাইফয়েডের সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়ার জন্য যে অ্যান্টিবডি তৈরি হয়েছে সেটা দিয়ে ভিব্রিও কলেরা ব্যাকটেরিয়া মরবে না। এটা নির্দিষ্ট। ঠিক আছে। আচ্ছা, তো রোগ ব্যাধির হাত থেকে রক্ষা পেতে আমাদের দেহ তিনটা প্রতিরোধ কৌশল প্রয়োগ করে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এই তিনটা প্রতিরোধ কৌশল কি কি? প্রথম কথা হচ্ছে, এ থেকে দুই ভাগে ভাগ করা যায়, সহজাত আর অর্জিত। সহজাত জিনিসটার মানে বোঝো, যেটা তুমি জন্মের সাথে সাথে পেয়ে গেছো,
সহমানের সাথে জাত মানে জন্ম, জন্মের সাথে সাথে যেটা পেয়ে গেছো সেটা হচ্ছে সহজাত প্রতিরক্ষা। আর যেটা তুমি জন্মের পরে বিভিন্ন সময়ে ঠেলা খেয়ে, অসুখে আক্রান্ত হয়ে, অসুস্থ হয়ে, রোগে ভুগে যেটা অর্জন করেছে যে প্রতিরক্ষা, সেটা হচ্ছে অর্জিত প্রতিরক্ষা। তো প্রথম এবং দ্বিতীয় প্রতিরক্ষা স্তর এটা হলো সহজাত, তৃতীয় প্রতিরক্ষা স্তর হলো অর্জিত। প্রথম প্রতিরক্ষা স্তর কি? এরা রাসায়নিক, নন স্পেসিফিক। প্রথম প্রতিরক্ষা স্তর কাউকে চেনে না, সবাইকে শত্রু মনে করে, সবাইকে বাধা দেয়, এবং এটা হচ্ছে রাসায়নিক উপাদান। রাসায়নিক উপাদান হলো এর অস্ত্র। এবং গাঠনিক বাহ্যিক তলীয় মানে, গাঠনিক মানে এই প্রথম প্রতিরক্ষা স্তর রাসায়নিক উপাদান দিয়েও তোমাকে প্রোটেক্ট করার চেষ্টা করে, আর গাঠনিক মানে সে তার গঠন দিয়েও তোমাকে প্রোটেক্ট করার চেষ্টা করে। লাইক তোমার ত্বক, তোমার ত্বকের যে গঠন, এই ত্বকের ভেতরে কোনো জীবাণু ঢুকতে পারে না, তাহলে এই গাঠনিক ভাবে তোমাকে প্রোটেকশন দিচ্ছে। আর বাহ্যিক তৈলীয় মানে সাধারণত প্রথম প্রতিরক্ষা স্তর বাইরেই থাকে সাধারণত, তো একটা ব্যতিক্রম থাকতে পারে। তাহলে বুঝছো প্রথম প্রতিরক্ষা স্তরের বৈশিষ্ট্য কি কি পাওয়া গেল? এরা নন স্পেসিফিক, এরা রাসায়নিক অস্ত্র ব্যবহার করে, গাঠনিক অস্ত্র ব্যবহার করে, এরা বাহ্যিক তলীয় প্রতিবন্ধক। আচ্ছা, জীবাণু যদি প্রথম প্রতিরক্ষা স্তর ভেদ করে তাহলে তাকে বাধা দেবে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। দ্বিতীয় প্রতিরক্ষা স্তরকেও যদি জীবাণু ওভারকাম করতে পারে তাহলে তাকে বাধা দেবে আমাদের তৃতীয় প্রতিরক্ষা স্তর। বুঝছো? তৃতীয় প্রতিরক্ষা স্তর যদি আটকাইতে না পারে তাহলে আমরা অসুস্থ হয়ে পড়বো, তখন তুমি অসুস্থ হবা। তো দেখছো, তুমি অসুস্থ হওয়ার আগে কত কিছু ঘটে যায় ভাইয়া। তো প্রথম প্রতিরক্ষা স্তর ভেদ করে ঢোকার পরে ওই রুমে একজন আছে, ঠিক আছে, প্রথম প্রতিরক্ষা স্তর পরে আরেকজন আছে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। ও কেমন? ওও নন স্পেসিফিক, ও কাউকে চেনে না, সবাইকে বাধা দেয়, কিন্তু ও হচ্ছে অন্তস্থ। এ ছিল বাহ্যিক তলীয়, এ হলো অন্তস্থ, এ ভেতরে থাকে, শরীরের ভেতরে থাকে, এবং এর অস্ত্র হচ্ছে কোষ এবং রাসায়নিক উপাদান। তাহলে দ্বিতীয় প্রতিরক্ষার কি কি আহ, বৈশিষ্ট্য? এরাও নন স্পেসিফিক, তবে এ হচ্ছে অন্তস্থ, এবং এর অস্ত্র হচ্ছে কোষ এবং রাসায়নিক উপাদান। এর অস্ত্র ছিল যেমন রাসায়নিক আর গাঠনিক উপাদান, এর হচ্ছে কোষের রাসায়নিক উপাদান। ঠিক আছে। আর অর্জিত প্রতিরক্ষা, এ হচ্ছে অ্যান্টিবডি দিয়ে কাজ করে। হুম, অ্যান্টিবডি দিয়ে ও ধ্বংস করে। তো ঠিক আছে, আজকের পড়াই পর্যন্তই। এতটুকুই পড়ো, যেহেতু ফুল সিলেবাসের পড়া একদিনে বেশি লোড হয়ে যাবে। নেক্সট দিন আমরা প্রথম প্রতিরক্ষা স্তর পড়বো, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম আপু।